সুখ নাহি রে আমার সুখ পরাণের টিয়া, দুইটা বিয়া করলাম আমি সুখের লাগিয়া, আমার সুখ নাহি রে। রে বিট্টু বন্ধু, এই গাছের নিচে বসে এত বিরহের গান গাইছিস কেন? আরে তোর তো সুখের সীমা শেষ না হওয়ার কথা, আর তুই কিনা বিরহের গান গাইছিস। ব্যাপারখানা কি বলতো? ওরে বানর বন্ধু রে, আমার জীবনের সব সুখ দুই বিয়ে করার পর থেকে মার চুকা হে। কি হয়েছে আমাকে খুলে বল দেখি। বলছি রে বন্ধু বলছি, তোকে ছাড়া আর কাকেই বা বলবো আমি? বল, শুনবি আমার দুঃখের কাহিনী? তাহলে শোন। কই গো আমার সোনা ময়না বউয়েরা, তাড়াতাড়ি এদিকে এসে দেখো দেখো, আমি আজকে কতগুলো বাজার করে এনেছি। এসো এসো, তাড়াতাড়ি করে এসো। ওগো, তুমি এসেছো? দাও দাও, বাজারের ব্যাগটা আমাকেই দাও। এই নাও গো বাজারের ব্যাগ। ওরে শালা শ্বশুরের বেটা, তোর এত বড় সাহস, তুই আমাকে বাজারের ব্যাগ না দিয়ে বড় বউকে দিয়েছিস? আরে আরে রুমকি, বাজারের ব্যাগ তো একটাই, তাই তো আমি বড় বউকেই দিয়েছি বাজারের ব্যাগটা। এতে করে তো আমি কোনো দোষের কিছু দেখতে পাচ্ছি না। দোষের কিছু দেখতে তো তুই পারবি না, তুই তো তোর বড় বউকেই বেশি ভালোবাসিস, তাই তো এখানে কোনো দোষই দেখতে পারবি না। কি হলো কি বৌমারা, এভাবে এত চিৎকার চেঁচামেচি করছো কেন? চিৎকার চেঁচামেচি করবো না তো কি করব শুনি? আপনার ছেলে বাজারের ব্যাগ এনে বড় বউয়ের হাতে দিয়েছে, আমার হাতে দেয়নি। এই সামান্য ব্যাপারে এত কিছু? ঠিক আছে খোকা, এরপর থেকে বাজার করার সময় তুই দুটো ব্যাগ নিয়ে যাবি, আর বাজার থেকে আসার পর দুই ব্যাগে বাজার নিয়ে আসবি। এরপর দুই বৌমার হাতে দিবি, তাহলে আর কোনো ঝগড়াই হবে না। এটা অবশ্য কাকিমা ঠিকই বিচার করেছেন। তারপর কি হলো রে বন্ধু? তারপর আর কি রে, তারপর চুমকি এসে বললো, না না মা, বাজারের ব্যাগ দুটো করার কোনো দরকার নেই। ওগো, তুমি বরং এখন থেকে বাজারের ব্যাগ নিয়ে এসে রুমকির হাতেই দিও। দেখেছো ছোট বৌমা, বড় বৌমা কত বোঝে। অত বুঝে আমার কোনো কাম নেই। তবে বিট্টু, একটা কথা কি জানিস, কি বৌদি কিন্তু অনেক ভালো। তাকে দেখে কিন্তু তোর রুমকি বৌদিকে বিয়ে করাটা ঠিক হয়নি। আরে বানর বন্ধু, বিয়ে কি আমি করতে চেয়েছিলাম নাকি? মাই তো আমাকে জোর করে বিয়ে দিয়েছে। এখন তো সে জ্বালা মা হারে হারে টের পাচ্ছে। থাক রে বানর বন্ধু, বাড়িতে যাই। বাড়িতে গিয়ে দেখি তুই বউ আবার নতুন করে কি পালা কীর্তন শুরু করেছে। মা দেখেছেন, আজও দিদি রান্না করেনি। এ নিয়ে দুদিন রান্না করেনি, মনে রাখিয়েন কিন্তু। ছোট বৌমা, বড় বৌমার জ্বর, তাই সে আজ রান্না করতে পারবে না। তুমি না হয় ডালে চারে খিচুড়ি বসিয়ে দাও, তাহলেই তো হয়। বড় বৌমা ভালো থাকলে তো নিজেই রান্না করে নিত। যাও না ছোট বৌমা, আজকে রান্নাটা একটু কষ্ট করে নিজেই করে নাও। যাও যাও, আর দেরি করো না। যাচ্ছি, আর বড় বৌমাকে নিয়ে কোনো কিছু বলতে হবে না। এই কথা বলে চুমকি শিয়ালিনী রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। আর তখনই বিট্টু শিয়াল চলে আসে। কই গো আমার সোনা ময়না টিয়া, ঘুঘুকশালী বউয়েরা কোথায় গেলে গো তোমরা? আজকে তোমাদের দুই বউয়ের জন্য দুই হাতে দুটো বাজারে ব্যাগ এনেছি। আজ আর তোমরা ঝগড়া করতে পারবে না। ওগো, বাজার এনেছো? দাও দাও, বাজারের ব্যাগ দুটো আমার হাতে দাও। দুটো ব্যাগ তোমার হাতে দিব কেন? কারণ তোমার বড় বউ যে অসুস্থর ভান করে বিছানায় শুয়ে আছে।
কি বলছো রুমকি? চুমকি অসুস্থ? কি হয়েছে চুমকির? এই কথা বলে বিট্টু শিয়াল চুমকি শিয়ালিনীর ঘরে যায়। ঢং দেখলে বাঁচি না, যত সব। চুমকি, তোমার কি হয়েছে? তেমন কিছু না, সামান্য জ্বর এসেছে। কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেক অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে তুমি কোথায় যাচ্ছ? কোথায় আবার, রান্না করতে। না না চুমকি, তোমাকে রান্না করতে হবে না, তুমি শুয়ে থাকো। রুমকি তো রান্না করছেই। কিন্তু ও তো একা এত কিছু কাজ করতে পারবে? সেটা রুমকি সামলে নেবে, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি যাও, গিয়ে শুয়ে থাকো। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়, চুমকিও সুস্থ হয়ে যায়। ছোট বৌমা, তুমি কিছু বলবে নাকি? হ্যাঁ মা, বলবো। তা কি বলবে, বলে ফেলো। মা, আপনার কাছে যে গহনাগুলো আছে সেগুলো যদি আপনি আমাকে দিয়ে দিতেন। আপনার তো কোনো মেয়ে নেই যে তাকে আপনি দেবেন, তাই বলছিলাম কি আপনার গহনাগুলো আমাকেই দিয়ে দিন। এসব তুমি কি বলছো ছোট বৌমা? তোমাকে আমি সব গহনা দিয়ে দিব? হ্যাঁ মা, ওগুলো দিয়ে তো আপনার কোনো কাজ নেই। না, সে কাজ আমি কখনোই করতে পারবো না। তোমাকে আমার গহনাগুলো সব দিয়ে দিতে পারবো না। কিন্তু কেন মা? আপনি তো আমাকে পছন্দ করে আপনার ছেলের বউ বানিয়েছেন, তাহলে আমাকে কেন আপনার গহনাগুলো দেবেন না? হিসেব মতো আমি তো আপনার প্রিয় বৌমা, আপনার উচিত আমাকেই সব গহনাগুলো দিয়ে দেওয়া। শোনো ছোট বৌমা, আমি তোমাকে পছন্দ করে আমার ছেলের দ্বিতীয় বউ বানিয়েছি ঠিকই, কিন্তু তাই বলে তো আমি আমার সবকিছু তোমার হাতে তুলে দিতে পারি না। গহনা যদি দিতেই হয় তাহলে আমি দুই বউকেই সমান ভাগে ভাগ করে দিব। সে না হয় বুঝলাম মা, গহনা না হয় আপনি সমান ভাগে ভাগ করে দিবেন, কিন্তু এই সংসার আপনি কিভাবে ভাগ করবেন? শোনো বৌমা, সেটারও ব্যবস্থা আমি ভেবেই রেখেছি। তাই নাকি শাশুড়ি মা? তাহলে নিশ্চয়ই সবকিছু ওই বড় বৌমাকেই তুলে দিবেন, তাই না? সেটা করতে পারলে আমি নিশ্চিন্তে থাকতে পারতাম। শোনো, সেটা আমি কাল সকালেই বলবো। এখন যাও, আমার খুবই ঘুম পেয়েছে। ঠিক আছে মা, যা করবেন ভেবে চিন্তে করবেন। পরের দিন সকালে মা, তুমি আমাদের সবাইকে ডেকেছো কেন? শোন বাবা বিট্টু, কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই আমি ঠিক করেছি আমার গহনাগাটি আর সংসারের চাবি আমি তোর দুই বউয়ের মধ্যে যে বেশি যোগ্য তার হাতে তুলে দিব। কিন্তু মা, সেটা কিভাবে? তুমি কিভাবেই বা করতে চাচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। আর রুমকি আর চুমকি, এদের মধ্যে কে যোগ্য সেটা কিভাবে তুমি প্রমাণ করবে? শোন তবে, আমার ওই বড় জাংলাটা দেখতে পাচ্ছিস না? ওই জাংলায় দুই বৌমা তাদের ইচ্ছে মতো সবজি চাষ করবে। যার সবজি বেশি ভালো হবে তাকে আমি আমার গহনা সংসারের চাবি দিয়ে দিব, আর সেই হবে এ বাড়ির যোগ্য বৌমা। বুঝেছিস এবার? এসব তুমি কি বলছো গো মা? বাড়ির বউয়েরা চাষ করবে? শোন খোকা, আমি তো আর তোর বউদেরকে জমিতে চাষ করতে পাঠাইনি, তোর বউয়েরা তো বাড়িতেই চাষ করবে। কি বৌমারা, তোমরা কি আমার কথায় রাজি আছো? মা, আমি রাজি আছি। হ্যাঁ মা, আমিও রাজি। তবে শোনো বৌমা, কেউ যদি চালাকি করেছো তাহলে কিন্তু সে প্রতিযোগিতা থেকে বাদ পড়বে। আমি এই বলে রাখলাম, তাই বলছি তোমরা সবাই সততার সাথে কাজ করবে। তুই কি বলিস খোকা? আমি আর কি বলবো গো মা, তুমি যা ভালো মনে করো তাই করো। এরপর দুই বউ তাদেরকে যোগ্য প্রমাণ করতে শাশুড়ি মায়ের কথা মতো সবজি চাষ করে। চুমকি চাষ করে লাউ,
আর রুমকি চাষ করে শশা। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। শোনো বৌমারা, তোমরা দুজনই তো বেশ ভালো লাউ আর শশা চাষ করেছো। তবে এবার তোমরা দুই বউ নিজেরাই নিজেদের সবজি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে। আর বিট্টু, তুই তোর বউদের সঙ্গে যাবি, গিয়ে দেখবি কে কত টাকার সবজি বিক্রি করে। ঠিক আছে মা। এই চুমকি রুমকি, এবার তোমরা তোমাদের সবজিগুলো তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে এসো, বাজারে যে বিক্রি করতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। এরপর চুমকি আর রুমকি তাদের চাষ করা লাউ আর শশা একটা একটা করে গাছ থেকে তুলে নেয় আর দুজনে দুটো ডালিতে রেখে সেগুলো নিয়ে বাজারে যায়। এরে বিট্টু, তোর কপাল তো খুল গিয়া। তোর দুই বউ দেখছি লাউ আর শশা বিক্রি করছে। এরা তো সংসারের জন্য অনেক কষ্ট করে, আর তুই বলছিস কিনা এরা শুধু ঝগড়া করে। আরে শালা বানর, এরা দুজনে লোভে পড়েছে। এরা দুজনে সংসারের চাবি আর গহনাগাটি পাওয়ার জন্য দুজনে চাষবাদ করেছে, বুঝেছিস এবার? এসব তুই কি বলছিস? তাহলে তো অনেক ইন্টারেস্টিং ঘটনা ঘটবে এবার। এরপর বিট্টুর দু বউ তাদের চাষ করা সবজি বিক্রি করে বাড়িতে আসে। বিট্টু, এবার বল দেখি তোর দু বউ কে কত টাকার সবজি বিক্রি করেছে? হ্যাঁ মা, হ্যাঁ বলছি। চুমকি বিক্রি করেছে 2000 টাকা আর রুমকি করেছে 1000 টাকা। তাহলে তো হিসাব মতো চুমকি এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে। বড় বৌমা, তুমি তাহলে সব গহনা আর সংসারের চাবি পাবে। এই নাও বড় বৌমা, তোমার গহনা আর সংসারের চাবি। না না মা, এসব গহনা চাবি আমার লাগবে না। আপনি বরং এসব কিছু ছোটকে দিয়ে দিন। ছোট বৌমা, দেখলে তো বড় বৌমা কি বলছে? বড় বৌমাকে দেখে শেখো 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 কিছু। দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এতদিন না বুঝে আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আর তুমি প্রতিযোগিতায় প্রথম হওয়ার পরেও সংসারের চাবি আর গহনা আমাকে দিয়ে দিচ্ছ। মা, আজ থেকে এই সংসারের দায়িত্ব বড় দিদির। শুধু সংসারের দায়িত্বই নয়, গহনাগুলোও দিদির। দিদির মতো সংসারকে কেউ আগলে রাখতে পারবে না। শোন রুমকি, সংসারের দায়িত্ব আমাদের দুজনেরই। আর মা তো এখনো বেঁচেই আছেন, তাই এই চাবি মায়ের আঁচলেই বাঁধা থাকবে। আর গহনাগুলো তুই নিয়ে নে। আমি তো গহনা গাটি তেমন একটা পড়ি না, দরকার হলে তোর কাছ থেকে চেয়ে নিব। দিদি, তাহলে এই গহনাগুলো মায়ের কাছেই থাক। আর আজ থেকে আমরা দুজনে মিলেমিশে এই সংসারটাকে দেখে রাখবো। ওরে বিট্টু, এই খুশিতে তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয়। আজ আমার দুই বৌমা মিলে গেছে। আজ আমার দুই বউ মিল গেয়া। আর আমি কি না মিষ্টি নিয়ে আসবো না? এই যে বউয়েরা, তোমরা তো মিলে গেছো, এরপরও কি আমাকে 2 ব্যাগ করে বাজার আনতে হবে? না গো না, এখন থেকে তুমি 1 ব্যাগেই বাজার আনবে। লে হালুয়া, অ্যাটলিস্ট এই 2 ব্যাগে বাজার আনা থেকে আমি তাহলে মুক্তি পেলাম এবার। যাক বাবা, এখন আর খড়ির অভাব হবে না। চারপাশে এত এত শুকনো খড়ি আছে, ওগুলো দিয়ে রান্না করলে বছর পার হয়ে যাবে। মা, আমি একটু ওদিক থেকে ঘুরে আসি। ওদিকে আবার কোথায় যাবি রে শিলু? তাও আবার এই ভর দুপুর বেলা? কোথাও না মা, ঘরের ভিতর একা একা আর ভালো লাগছে না, তাই ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসি। সে কি রে, তোর বাবাও তো বাড়িতে নেই, আমি কি বাড়িতে একা থাকবো? আমি এই সামনে আছি মা, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে মা, যা, কিন্তু বেশি দূরে যাস না আবার। তারপর বাহ, এই পুকুরে তো দেখছি
অনেক মাছ। আগে তো খেয়াল করিনি, কালই আমি বসে আনবো। কি গো ভাতিজি, এখানে পুকুর পাড়ে কি করছো? কিছু না বানর কাকু, আমি শুধু পুকুরের মাছগুলো দেখছিলাম। তা বেশ বেশ, পুকুরে কি মাছ আছে? হ্যাঁ বানর কাকু, মনে তো হচ্ছে অনেক মাছ আছে। মাছ দেখতে তো আমার খুব ভালো লাগে গো কাকু। ভাতিজি, রাত বেরাতে একটু সাবধানে চলাফেরা করবে গো। কেমন মাঠের ভেতরে তোমাদের বাড়ি, কখন যে কি হয় তা তো বলা যায় না। ঠিক আছে বানর কাকু। তা বানর কাকু, তুমি কি এখন বাড়িতে যাচ্ছ? হ্যাঁ রে, কাজ শেষ, তাই বাড়িতেই ফিরে যাচ্ছি। তোর কাকিমা আবার আমার জন্য ভাত নিয়ে বসে আছে। তাহলে তাড়াতাড়ি বাড়ি যাও বানর কাকু, তা না হলে আবার তোমার ভাত ঠান্ডা হয়ে যাবে আর কাকিমা রাগ করতে পারে। আরে ভাতিজি, এ দেখছি ইয়ার্কিও করতে শিখে গেছে। তা আমি গেলাম ভাতিজি, কেমন? তারপর ওগো, পুরনো বাড়িতে কি গিয়েছিলে আজ? মা কি কিছু বললো? লে হালুয়া, গিয়েছিলাম তো বউ, মা তো অনেক কথাই বলেছে। তো কি বলেছে গো, বলো দেখি। ওই যে বললো মাঠের মাঝখানে বাড়ি বানিয়েছি, যদি আবার কোনো বিপদ হয় তখন কে দেখবে, কিভাবে কি করব আমরা, এগুলোই আর কি বলেছে। কথা তো মা ভুল বলেনি, কিন্তু না এসেও তো উপায় ছিল না। ফাঁকা জায়গায় বাড়ি, তাতে কি হয়েছে? কতজনকে তো দেখি জঙ্গলের মধ্যে বাড়ি বানিয়ে থাকে। ওসব তুই বুঝবি না রে মা, মুরব্বীরা যা বলে তা মেনে চলতে হয়, তারা যে অনেক কিছুই জানে রে মা। নিজেরা একটু সাবধান হলে আর কোনো সমস্যা নেই। রাতে তোমরা বরং একটু কম বাইরে যাবে। লে হালুয়া, বউ থাকতে থাকতে না সব ঠিক হয়ে যাবে, বুঝলে? আর তুমি এসব নিয়ে এত চিন্তা করো না তো। তারপর রাতের বেলায় লে হালুয়া, আকাশে তো অনেক মেঘ জমেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। যে পরিমাণ মেঘ আকাশে দেখা যাচ্ছে, এতে করে যদি সারা রাত বৃষ্টি হয় তাহলে তো সকাল বেলায় উঠে দেখবো মাঠ ঘাট সব তলিয়ে গেছে। লে হালুয়া, বউ আমারও তো তাই মনে হচ্ছে এখন। চলো বউ চলো, ঘরে গিয়ে দরজা জানালাগুলো ভালো করে বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ি। আর একটু পরে শুতে হবে, দেখছো না কি দমকা হাওয়া বইছে, না জানি আজ কি হয়। না না বউ, এখানে বারান্দায় দাঁড়িয়ে থাকা আরো বিপজ্জনক। চলো তো চলো, তাড়াতাড়ি ঘরের ভিতরে চলো। পরের দিন সকালে আরে মা, আপনি এই সকালে? সারা রাত কি আমি এক ফোঁটাও ঘুমাতে পেরেছি গো বৌমা, কত চিন্তা। এই ঝড় বৃষ্টির মধ্যে তোমরা কিভাবে কি করলে, ওগুলো ভেবে ভেবেই তো আমার অবস্থা খারাপ। না মা, আমাদের কোনো সমস্যাই হয়নি। মা, আপনি সোজা ঘরে গিয়ে বসুন, আমি ঝাড়ু দিয়ে আসছি। বৌমা, আমার দাদুমণি শিলু কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। মা, শিলু ঘরের ভেতরেই আছে। শিলু, ও শিলু, বাইরে আয় রে মা, বাইরে আয়, এসে দেখ আমাদের বাড়িতে কে এসেছে। ঠাকুমা, তুমি কখন আসলে তুমি? আমি এক্ষুনি আসলাম গো দাদুমণি। চলো চলো, এখন ঘরে চলো। এরপর শোনো বৌমা, তোমরা সাবধানে থাকবে। সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখবে না, বিকেলের মধ্যে রান্না শেষ করবে। তাই তো করি মা। এখন তো সবাই মান্নি গন্নি কম করে, তাই তো বেশি বেশি বিপদে পড়ে। বেশি সাহস দেখানো ভালো নয়। মা, এত ভয় করলে কি আর চলে? এই ফাঁকা জায়গায় বাড়ি করে তো আমাদেরও অনেক চিন্তা, বলা তো যায় না কখন কি হয়। কত করে বললাম বিট্টুকে একা একা মাঠের মধ্যে বাড়ি না বানাতে, শুনলো না আমার কথা। যা করছো করো, এখন ভালো ভালোই থাকতে পারলেই হলো। আচ্ছা ঠাকুমা, সবাই ভয়ের কথা বলছে, কিন্তু আমরা তো তেমন কিছুই টের পাচ্ছি না।
শোন রে দাদুমণি, যেখানে পশুদের আসা যাওয়া কম থাকে সেখানে অন্য কিছু বাস করে। তারা পশু নয়, বরং পশুদের থেকে দূরে দূরে থাকে, কিন্তু তাদের কোনো অসুবিধা করলে তারাও তাদের প্রতিশোধ নেয়। ওরা কারা ঠাকুমা? আমরা তো কাউকে দেখতে পাই না। দাদুমণি, তাদেরকে সহজে দেখা যায় না, কিন্তু তাদের উপস্থিতি টের পাওয়া যায়। থাক মা, ওকে আর এসব বলিয়েন না। ও এখনো অনেক ছোট, ভয় পেতে পারে। বলছি আজ আপনি এখানে থেকে যান না মা, নতুন চালের পিঠা বানাবো। কিন্তু ওদিকে আমার বাড়িটা যে খালি পড়ে থাকবে বৌমা। থাক না, বাড়িতে তো কোনো সোনা দানা রূপা মণিমুক্তা নেই যে কেউ চুরি করে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করি। তারপর পিঠা খেতে খেতে বাইরে যাস না দাদুমণি। ঠাকুমা যা বলে তা শোন রে শিলু, পিঠা খেতে খেতে বাইরে যাস নে। আচ্ছা মা, ঠিক আছে, আমি আর কোথাও যাচ্ছি না। হঠাৎ করে মাঠে অনেক বাতাস বইতে থাকে। তারা দেখতে থাকে বাতাস ঘুরতে ঘুরতে উঠানের পাশ দিয়ে বড় শিমুল গাছটা মাঝখানে ভেঙে দিয়ে চলে যায়। দেখো বৌমা, দেখো, তোমাকে আগে বললাম না উঠানে বসে পিঠা বানিও না? শুনলে না আমার কথা? তো এখন দেখলে তো কি হয়ে গেল। আমার ভুল হয়ে গেছে মা, আমি আসলে বুঝতে পারিনি। চলুন সবকিছু নিয়ে সবাই ঘরে যাই। শিলু, আয় মা, আয়, তাড়াতাড়ি ঘরে আয়। বেশ কিছুক্ষণ পর শিলু ভেঙে যাওয়া শিমুল গাছটার ডাল দা দিয়ে কাটতে থাকে। হঠাৎ করে কে যেন ওকে ধাক্কা মারে, কিন্তু শিলু কাউকে দেখতে পায় না। শিলু মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। শিলু, ও শিলু, কোথায় গেলি রে মা? না বলে কোথায় যে যায় এ মেয়েটা। এ কি শিলু, তোর কি হয়েছে? কথা বল মারে, কথা বল, কি হয়েছে তোর? কি হলো বৌমা? ও মা, শিলুর আবার কি হলো? জানি না মা, এখানে এসে দেখি অজ্ঞান হয়ে পড়ে আছে। চলো তাড়াতাড়ি চলো, ওকে ঘরে নিয়ে যাই, তারপর কি হয় দেখা যাবে। এরপর শিলুকে ঘরে নিয়ে যায়, আর ঘরে নিয়ে গিয়ে তারা শিলুকে শুইয়ে দেয়। তখন শিলুর অনেক জ্বর আসে, আর চুমকি শিলুর মাথায় জল পট্টি দিতে থাকে। মা, শিলুর তো অনেক জ্বর এসেছে, জ্বরে তো শিলুর গা পুড়ে যাচ্ছে মা। আমার তো অন্য কিছু ভেবে ভয় হচ্ছে বৌমা। এখন আমি শিলুকে নিয়ে কি করব? আপনার ছেলেও তো, সে কখন আসবে না আসবে কে জানে। আচ্ছা ঠিক আছে, তুমি শিলুর পাশে থাকো, আমি বড় তান্ত্রিকের কাছে যাই। না না মা, আপনি যাবেন না, আমার যে একা একা খুব ভয় করছে। আপনার ছেলে আসুক, তারপর না হয় যাবেন আপনি তান্ত্রিকের কাছে। বেশ কিছুক্ষণ পর বিট্টু শিয়াল বাড়িতে আসে, আর চুমকি শিয়ালিনী অনেক কান্না করতে থাকে। তোমরা কোনো চিন্তা করো না, আমার শিলুমার কিচ্ছু হয়নি। আর বউ, তুমি এত কেঁদো না তো, তা না হলে যে তোমার শরীর খারাপ করবে। বিট্টু বাবা, তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি তান্ত্রিকের কাছে যা বাবা, তান্ত্রিকের কাছে যা। হ্যাঁ মা, হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, তোমরা কোনো চিন্তা করো না। হক মাওলা, কি হয়েছে রে বৎস? বল আমাকে, সব খুলে বল। তান্ত্রিক মশাই, আমাকে সাহায্য করুন। আমার সাথে আমাদের একটু বাড়িতে যেতে হবে যে আপনাকে। বাড়িতে যে আমার মেয়েটার অনেক জ্বর এসেছে। ওরে বৎস, জ্বর তো ওষুধ খাওয়ালেই সেরে যাবে, আমার আবার যাবার কি দরকার? হ্যাঁ, তান্ত্রিক বাবা, জ্বর বলতে অন্য কিছু উপসর্গ এমনটাই তো মনে হচ্ছে। আমার সাথে গিয়ে একটু যদি দেখে আসতেন তাহলে অনেক ভালো হতো। হক মাওলা, হ্যাঁ হ্যাঁ রে বাছা, এটাও হতে পারে। নতুন জায়গায় যে বাড়ি করেছিস,
হয়তো কারো কোনো অসুবিধে হচ্ছে, তাই তো এমনটাও হতে পারে। তারপর বিট্টুর সঙ্গে তান্ত্রিক তাদের বাড়িতে যায় আর বাড়ির পাশে ভাঙা শিমুল গাছটা দেখে। তারপর বাড়ির আশপাশটা ভালোভাবে দেখতে থাকে তান্ত্রিক বাবা, আর বিট্টু শিয়াল তাকে ঘরে নিয়ে যায়। আরে এ তো সাধারণ জ্বর নয় রে বিট্টু, দেখতে পাচ্ছিস না তোর মেয়ের মুখটা কেমন কালো হয়ে গেছে। আপনি কিছু একটা করুন তান্ত্রিক বাবা, আমার মেয়েটাকে বাঁচান। হ্যাঁ রে, তোরা আমাকে বল দেখি ওই বাতাসটা কোন দিক থেকে এসেছিল? তান্ত্রিক বাবা, উত্তর দিক থেকে এসেছিল। মট করে শিমুল গাছটা মাঝখানে ভেঙে দিয়ে চলে গেছে। এরপর শিলু একটা ডাল কাটতে না কি যেন করতে গিয়েছিল, আর কিছুক্ষণ পরে গিয়ে দেখি আমার শিলুমণি অজ্ঞান হয়ে আছে। তোদের তো অনেক ভাগ্য ভালো রে, যে তোদেরকে জানে মারেনি। তোদেরকে কে বলেছিল উঠানে বসে পিঠা বানাতে? আমার ভুল হয়ে গেছে তান্ত্রিক বাবা, আপনি দয়া করে আমার মেয়েটাকে বাঁচান তান্ত্রিক বাবা। ও তান্ত্রিক বাবা, আমার মেয়েটাকে বাঁচান। তান্ত্রিক বাবা, ও তান্ত্রিক বাবা, এখন আমরা কি করব? ওই গাছে যে একটা শয়তানের আত্মা বাস করত রে, ওর যে বাড়ি ভেঙে গেছে, তাই তো ওই অশরীরের আত্মা তোর মেয়ের ওপর ভর করেছে। এখন কি উপায় হবে তান্ত্রিক বাবা? আপনি একটা কিছু উপায় করে দিন না। এরপর শিলুকে উঠানে চেয়ারে বসিয়ে বিট্টু ধরে থাকে, আর শিলু সামনে বসে থাকা তান্ত্রিক মন্ত্র পড়তে থাকে, চারপাশে গোল করে দাগ টানতে থাকে। তিরিং বিরিং তিরিং চা, অশরীরের আত্মা এসে যা, আয় আয়। আমি ভালো করে জানি রে, দুষ্ট আত্মা, তুই এই মেয়েটির শরীরেই ঢুকে আছিস। ভালোই ভালোই বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমাকে চোখ দেখাস? দাঁড়া রে দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ইরিং বিরিং তিরিং চা, ছুমন্তর ছু, কালা শিয়ালের গু। এরপর শিলুর চোখ দুটো লাল হয়ে যায়। আবারও তোকে বলছি রে, ওর শরীর থেকে তুই বেরিয়ে আয়, আয় আয় বলছি। তা না হলে কিন্তু তোকে বোতলে বন্দি করব আমি। তোরা আমার থাকার জায়গা ভেঙে দিয়েছিস, তাই আজ থেকে আমি এই শরীরেই থাকবো। কোথাও যাব না। এই তান্ত্রিক, তুই চলে যা, তা না হলে আমি তোকেও ছাড়বো না। কে কাকে ছাড়বে না ছাড়বে তা আমি পরে দেখে নেব রে। তুই এখন এই ছোট্ট মেয়ের শরীর থেকে বেরিয়ে আয়, আয় বলছি, আয় আয়। ওরে তান্ত্রিক, আমি তো যাব না। যাবি না তো রে, দাঁড়া দেখাচ্ছি তোকে মজা। এরপর তান্ত্রিক ব্যাগ থেকে একটা আয়না বের করে। দেখ, এদিকে দেখ, কাউকে দেখতে পারছিস? কি কাণ্ড রে বাবা, এটা তো আমি। তান্ত্রিক, এই তান্ত্রিক, আমি তোকে ছাড়বো না। একবার আমাকে এখান থেকে বের হতে দে, আমি তোকে খুন করে ফেলবো। তুই হলি এখন আমার হাতে বন্দি। তুই আমার আবার কি ক্ষতি করবি রে? শয়তানি আত্মা, বল বল দেখি,
তুই ওই মেয়েটির শরীর থেকে চলে যাবি কি না? আর যদি না যাস ওই মেয়ের শরীর থেকে, তাহলে আমি তোর হাত পা এক এক করে ভেঙে ফেলবো। না না, এমনটা করিস না তান্ত্রিক। আমি এক্ষুনি আমি এর শরীর থেকে বেরিয়ে যাব। ওরে বাবা রে, এর আগে তুই আমাকে মুক্ত কর, আমি তো আর পারছি না। আগে তুই ওর শরীর ছেড়ে দে, তারপরে তোকে আমি মুক্ত করে দেব। আর কথা দে দেখি, তুই আর এদিকে কোনোদিনও মুখ তুলে তাকাবি না। থুকু, চোখ তুলে তাকাবি না। দে, কথা দে বলছি। ওরে বাবা, আমি কথা দিলাম রে, কথা দিলাম। আমি আর এদিকে আসবো না। ওরে বাপ রে বাপ, আমি অনেক দূরে, এক্ষুনি ছেড়ে চলে যাব ওকে। আমাকে ছেড়ে দে রে। ওরে আমার বাপ রে, আমাকে ছেড়ে দে। আত্মা শিলু শরীর থেকে ঝটকা মেরে চলে যায়। আর শিলু চোখ বন্ধ করে চেয়ারের উপর শুয়ে পড়ে। তারপর আত্মা বাড়ির চারপাশে ভো ভো করে ঘুরতে থাকে। তান্ত্রিক ব্যাগ থেকে গুঁড়ো বের করে বাতাসে ছুটতে থাকে। সাথে সাথে সব বাতাস বন্ধ হয়ে যায়। শোন বাছা, তোরা অনেক বড় বাছা বেঁচে গেলি। এই তাবিজটা বেঁধে দিলাম এই শিলুর গলায়। এখন আর কোনো ভয় নেই রে বাছা, তবে খুব সাবধানে থাকবি। হা 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 হা। তান্ত্রিক বাবা, আর কোনো সমস্যা হবে না তো? না রে বাছা, আপাতত কোনো সমস্যা নেই। তবে সমস্যা হতে আর কতক্ষণ? ওরা হলো অশরীরের আত্মা, ওরা খুব ভয়ানক শয়তান হয় বটে। আমি বলি কি, এ বাড়ি ছেড়ে পুরনো বাড়িতে চলে যাই। আরে না না, আমি এ বাড়ি বেঁধে দিয়েছি, আর ভয়ের কিছু নেই। আর ওরাও যে আর বাড়ির আশেপাশে ঘেঁষতেও পারবে না। এরপর তান্ত্রিক বাড়ির চার কোণে চারটি কড়ি বেঁধে দেয়। আর কোনো চিন্তা নেই রে বাছা, আর কিছুক্ষণের মধ্যেই তোর মেয়ে যে সুস্থ হয়ে উঠবে। তাহলে এখন আমি চলে যাই রে বাছা। তান্ত্রিক বাবা, আমি তাহলে আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। না রে বৎস, আর কোনো দরকার হবে না, আমি একাই যেতে পারবো। তুই যা, তোর ঘরের ভেতরে যা, আর তোর মেয়েকে দেখে রাখ। এরপর তান্ত্রিক মন্ত্র পড়তে পড়তে চলে যায়। আর শিলুও চোখ খুলে তাকায়। তখন সবাই অনেক খুশি হয়।